বিবেকানন্দের বাড়ি দেখলেও মনে হয় যে এটা টাটা বিল্ডার বাড়ি। বিবেকানন্দ বিবেকানন্দ এই ব্যাপার, কিছুই বোঝে না, কিছুই জানে না, অশিক্ষিত মূর্খ। ঠাকুর রামকৃষ্ণ তার আম্বানি নন। সেই তারপর থেকে আমি ঝাঁপ দিলাম গ্রুপ থিয়েটারে। হঠাৎ করে সাংবাদিকতায় যোগদান, খেতে তো হবে, এবং সেটা সাংবাদিকতা মানে 24 ঘন্টার। আমার থিয়েটার গেল বন্ধ হয়ে। হাঁপানি মানেই ছবি বিশ্বাস নয়, তেমনি একটু জড়িয়ে কথা বলা মানে কেমন আছো ভাই মানে উত্তম কুমার নয়। আমার মেরো না ডাক্তার, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, আমাকে কেন মারছো তুমি? মহানায়ক কথাটা বা উপাধি বা ট্যাগটা অনেককেই দেওয়া হয়। কেউ যদি দেয় তার তো গলা টিপে বন্ধ করে দেওয়া উচিত যে না, এটা দেবেন না, আপনি আমার চরম শত্রু। আর কিছু না হোক, ওরা তো অন্তত একটা ব্যাটারি কোম্পানিতে গিয়ে একটা অন্য কাজ করছে না, ওরা তো রং মেখে অভিনয়টাই করছে। এখানে কাকের বাসায় কোকিল মানুষ হয়। এই মাটিতে এই অভিনয়ের জায়গা, এটাকে অস্বীকার করে যদি কেউ ওই চেহারার দিকে, ওই বলিষ্ঠতার দিকে যায়, তাহলে সে আসলে সয়েলকে কুপোবে এবং তারপরে বলবে এখন সিরিয়াল চলছে না কেন, আগে যেরকম সিরিয়াল নিত এখন লোকে নিচ্ছে না, দর্শক কমে যাচ্ছে। তো কবর খুঁড়ছি আমি। উত্তর কলকাতা বলতে যেমন একটা জায়গা, যেমন একটা বাড়ি চোখের সামনে ভেসে ওঠে, এই মুহূর্তে সেরম একটা জায়গায় আর আমাদের সাথে অভিনেতা, নাট্য ব্যক্তিত্ব সুরজিৎ বন্দ্যোপাধ্যায় রয়েছে। স্বাগত আপনাকে। প্রথমে আমি এসেই বলছিলাম যে বাড়ি এবং উত্তর কলকাতা জুড়েই বেড়ে ওঠা সবটা নিয়ে। আমার দাদুর বাবা এই বাড়ি তৈরি করেছিলেন। আমরা প্রথমে একান্নবর্তী পরিবারই, তারপর যেমন হয় বিচ্ছিন্নভাবে ভেঙে যাওয়া, কিন্তু একটা বাড়িতেই অনেকে বেরিয়ে গেছেন। তা যেহেতু আমার বাবা এক ছেলে এবং আমি এক ছেলে, তাতে আমার অংশটা মোটামুটি একটু ভদ্রস্থ, সেই জায়গাটা আমি থাকি। কারণ এই পাড়া ছেড়ে কোথায় যাব, এই পাড়ার সঙ্গে নারীর যোগ। কেন আমার মামা বিজন মুখোপাধ্যায়, শিশির কুমার ভাদুরীর ছাত্র, উৎপল দত্তের প্রিয় যাত্রাভিনেতা। আমার ছোট মামা যাত্রার কিংবদন্তি নট স্বপন কুমার, তারা ওই উত্তর কলকাতায় বাস করতেন এবং ভাড়া বাড়িতে। তখন পরে তো স্বপন কুমার মেঘমল্লারের দুটো ফ্ল্যাট কেনেন ইত্যাদি। তার যখন ক্রমবর্ধমান উন্নতি হয়, তার আগে তিনি বাগবাজার এবং পরে টালার ইন্দ্রবিশ্বাস রোডে থাকতেন, যার ফলে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, শৈলজানন্দ মুখোপাধ্যায়, মহেন্দ্র গুপ্ত এদের সঙ্গে তখন তার মানে আড্ডা গল্প। তা আমার মামারাও এইখানেই থাকতেন, আর আমার বাবাদের নিজেদের বাড়ি এখানে। তো এইখানেই গিরিশচন্দ্র ঘোষ, এই কিছু দূর একটু গেলেই গিরিশচন্দ্র ঘোষের বাড়ি। তার আরেকটু কোনাকুনি রসরাজ অমৃতলাল। আচ্ছা, ওই দিকটা, ওই গিরিশবাবুর বাড়ি থেকে আরেকটু সরে আমার এই একটু এগিয়ে গলিটা দিয়ে ঢুকলে ওখানে আমাদের ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ, তারপরে যোগেশ চৌধুরী। বোসপাড়ায় বাড়িটা এখন এমন রেনোভেট করা হয়েছে যে বোঝার জন্যই যে এইখানে কত কষ্ট করে নিবেদিতা থাকতেন এবং প্লেগের সময় কিভাবে অসুস্থ মানুষদের সেবা করেছেন, এবং নিবেদিতা স্কুল করা, বাড়ি বাড়ি গিয়ে মেয়েদের নিয়ে এসে সেই স্কুলে ভর্তি করা। তা এখন তো কোনো বাড়ি দেখলেই বোঝা যায় না। বিবেকানন্দের বাড়ি দেখলেও মনে হয় যে এটা টাটা বিল্ডার বাড়ি, আম্বানির বাড়ি। কিন্তু এরা একটা কিছু করে দিলে হয়, এটা রেনোভেট করে দিলাম, ওখানে পাথর দে ঝকঝকে পাথর দিয়ে দে, ওখানে ওখানে সোনা ফোনা বসিয়ে দে বিবেকানন্দ বিবেকানন্দ এই ব্যাপার, কিছুই বোঝে না, কিছুই জানে না, অশিক্ষিত মূর্খ। ইতিহাস সম্পর্কে কোনো চেতনা নেই। বিদেশে স্টারফোর্ড হেভেন শেক্সপিয়ারের রেস্টোর করে তারা সেই সময়ের ইতিহাস মেনে, সেই সময়ের কীরকম সেই কাঠের গন্ধ, সেই দরজা, সেইটাকে কষ্ট মেনটেন করে, যাতে মনে হয় যে আমি বাড়িটায় ঢুকলে মনে হয় সেই কালটায় ঢুকলাম। এদের সে শিক্ষা নেই, বোধ নেই। চারটি টাকা স্যাংশন হয় আর ঢেলে করে দিল। তাতে যে বিবেকানন্দের আত্মার সবচেয়ে বড় অপমান হলো, কি নিবেদিতার আত্মার অপমান হলো, সেসব দিকে তাদের কোনো খেয়াল নেই। একটা কিছু করে দিলেই হলো। যে ঘরে নিবেদিতা কোনোদিন স্বপ্নেও থাকবেন ভাবতে পারেননি, এত কষ্ট করে থেকেছেন, সেই শ্রমটা, সেই স্ট্রাগলটার ফ্লেভারটা থাকবে তো ঘরটার মধ্যে। ঠাকুর রামকৃষ্ণর ঘরটা যদি এখন বাঁধিয়ে সোনার শ্বেত পাথর দিয়ে সোনা দিয়ে মুড়ে একটা দুর্ধর্ষ পালঙ্ক, যাতে আম্বানি সহে সেরকম একটা খাট বানিয়ে দিই, ঠাকুর রামকৃষ্ণ তার আম্বানি নন। তা সেই বোধটা নেই, সেইগুলো হচ্ছে। কিন্তু তবু তো ইতিহাস এইখানে আমাদের যে হোমটা আছে, অর্থাৎ বোসেদের বাড়ি, ওইখানেই যেটা পরে সিনেমার শুটিং হয়।
আমাদের 22শে শ্রাবণের শুটিং হয়েছে, আরও বহু ছবি শুটিং হয় ওখানে। বোসেদের বাড়ি, সেখানেই রবীন্দ্রনাথ ওইখানে লিখেছিলেন বাংলার মাটি বাংলার এ রাখি বন্ধন করেছিলেন বঙ্গভঙ্গের এগেনস্টে। ফলে এটা একটা হিস্টোরিক্যাল। আর একটু দূরে গলিতে গেলি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, যামিনী রায়। হ্যাঁ, ফলে এই জায়গাটা তো ইতিহাস, সেই জায়গার মাটিতে আমি থাকি। আমার দাদুর দাদা, দাদুর শেষদা, এই বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব প্রদর্শনী যেটা, তার ফাউন্ডার মেম্বার যে 4জন ছিল তার একজন। তো এই ঐতিহ্যটা ছেড়ে আমি যাবো কোথায়? না, এমন একটা জায়গা সত্যি ছেড়ে যাওয়ার প্রশ্ন ওঠে না এমন। আমি যেটা শুরুতেই বলছিলাম যে নাটক, থিয়েটার এবং চারপাশে যাদের নিয়ে কথা বললেন তারাই তো ইতিহাস। তো সেইভাবেই বেড়ে ওঠা এবং নাটকের প্রতি যে ভালোবাসা, যে টান আজও আপনাকে মঞ্চ দেখতে পাই এবং মঞ্চ আপনাকে টানে, সেই ভালোবাসাটা কিভাবে হয়, মানে নাটক আপনাকে কিভাবে উদ্বুদ্ধ করেছে? থিয়েটারটাই তো উদ্বুদ্ধ করেছে। থিয়েটার উদ্বুদ্ধ করেছে মানে এই পরিবেশ, এই পরিবেশে শিশির কুমার ইনস্টিটিউট, অর্থাৎ শিশির কুমার ঘোষ, মানে যুগান্তর পত্রিকা, যে পত্রিকা উঠে গেছে, যে পত্রিকা একসময় ঐতিহাসিক পত্রিকা ছিল, যুগান্তর, অমৃতবাজার, তাদের যে কর্ণধার যে শিশির কুমার ঘোষ, তিনি একটা ইনস্টিটিউট করেছিলেন সাহিত্য, তাতে সাহিত্য আলোচনা, বিজ্ঞান আলোচনা, অর্থনীতি বিষয়ক আলোচনা এবং সব থেকে বড় কথা নাট্য আলোচনা, নাটক, থিয়েটার, যেখানে গিরিশ ঘোষ আসতেন, সেই শিশির কুমার ইনস্টিটিউট, সেইখানে আমরা ছোটবেলা থিয়েটার করেছি। সেই সব জায়গা থেকে প্রথম প্রেরণা পাওয়া। তারপর আমাদের সময় ছিল রেডিও। আমার রেডিও আমাকে অসম্ভবভাবে থিয়েটারে প্রাণিত করেছে। শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র, অজিতেশ, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত থেকে বিকাশ রায়, নির্মল কুমার, নীলিমা দাস, কণিকা মজুমদার, এত ছোট বয়সে আমি এদের জানতাম। এরা আমার প্রায় প্রাণের মানুষ ছিলেন ওই রেডিওর মাধ্যমে। তাই আমার গ্রুমিংটা অনেক ছোট থেকে হয়েছে। তারপরে আমি পেলাম আমার মামা যাত্রা স্বপন কুমারকে। যাত্রা, কাকলি চৌধুরী এবং যাত্রা যেমন ডিফারেন্ট। যাত্রার যে প্যাটার্ন অফ অ্যাক্টিং, কাকলি যে যাত্রা করেন না তা না, যাত্রা অভিনয় করেন না তা না, কি তার সঙ্গে এমন আধুনিক একটা মিশেল থাকে সে অভিনয়ের মধ্যে, যা কাকলিকে অসামান্য করে তোলে। সে সমস্ত মিডিয়ার মানুষের তার অভিনয় অসাধারণ লাগে। স্বপন কুমার ছিলেন তাই। এবং স্বপন কুমার যাত্রার যুগস্রষ্টা, কারণ অজিতেশই বলেছিলেন যে স্বপন কুমার যদি স্বপন কুমারের সময় না আসতেন, তিনি যদি অভিনয়ের প্যাটার্ন না চেঞ্জ করে দিতেন, তিনি যদি সাহিত্যধর্মী পালার সৃষ্টি না করতেন, তাহলে উৎপলবাবু থেকে আমরা কেউ এই সময় যাত্রায় এসে কাজ করতে পারতাম না। তা ফলে স্বপন কুমারের অভিনয় এবং তার গ্ল্যামার, মানে এই যে বাগবাজারে বসে আছেন, রূপবাণী এখন উঠে গেছে, ওইখানে যদি পালার কেন্দ্র হয়, যে ওখানে হবে পালা, ওইখানেই 30,000 লোকের একটা অ্যাকোমোডেশন রয়েছে। 20-30 হাজারের কম স্বপন কুমারের দর্শক হতো না। আর এই বাগবাজার থেকে তাহলে ধরা যেত এই গাড়িতে স্বপন কুমার কালো অ্যাম্বাসাডারের কালো কাঁচের ওপর স্বপন কুমার বলতে বলতে যেত মানুষ। সেইটা দেখেছি গাড়ির মধ্যে বসে থেকে। তখন উত্তম কুমার 70-এর দশক, তখন উত্তম কুমার কিন্তু বাংলায় একচ্ছত্র অধিপতি, সম্রাট। সেই সময় গ্রাম বাংলায় আর এক সাম্রাজ্য অধিকার করেছিলেন স্বপন কুমার। ফলে তার অভিনয়ের প্রভাব, তার অভিনয়ের গ্ল্যামার, এসবও আমাকে অভিনয়ে ভীষণভাবে টেনেছে। সেইভাবে আসা। প্রথমে বাণিজ্যিক থিয়েটারই পছন্দের, গ্রুপ থিয়েটার জানতাম না। এবং গ্রুপ থিয়েটার মানে, আমার বাড়িটা একটু দক্ষিণপন্থী বাড়ি ছিল, একটু মোহনবাগান, একটু কংগ্রেস, প্রফুল্ল সেন, অজয় মুখার্জি, এই রকম ব্যাপার ছিল। আর পাড়ারে থাকতেন শতবাবু, তারও একটা প্রভাব, কোনো প্রবলেম হলে সমস্যার সমাধান, এই রকম একটা তথাকথিত টিপিক্যাল বনেদি পরিবারের যেটা, সেই জায়গাতেই গ্রুপ থিয়েটার হচ্ছে বামপন্থী আদর্শে দীক্ষিত। এবং কোনো আইডিয়া ছিল না গ্রুপ থিয়েটার সম্পর্কে আমার বাবা মার এবং আমারও। আমাদের এখানে বিশ্বরূপা, রংমহল, স্টার, ফলে আমি অনেক ছোট বয়সে বেগম মেরি বিশ্বাস,
যে নাটকে একসঙ্গে একাধিক অভিনেতা, তরুণ কুমার, অনুপ কুমার, কণিকা মজুমদার, শেখর চ্যাটার্জি, সত্য বন্দ্যোপাধ্যায়, এদের অভিনয় আমি দেখেছি, দেখে মুগ্ধ হয়েছি। আমি প্রথম যখন সৌম্যমিত্র বাংলাদেশের দুর্গতদের সাহায্যার্থে আহ, নাটক করলেন দশচক্র 85 সালে, সেইটা 3 দিন লাইন দিয়ে রবীন্দ্র সদনে দেখতে গেছিলাম। হুজুক ছিল প্রথমটায়। এবার যখন থিয়েটারটা দেখতে শুরু করলাম এবং দেখা শেষ হলো, তখন আমি মেসমারাইজড এবং আমার মনে হলো যাদের আমি কিংবদন্তি অভিনেতা মনে করি, ইনি অভিনয় করলে তারা বড়জোর আশারিং এর কাজ করবেন। ইনি ম্যাজিশিয়ান, ইনি ইনি জাদুকর সৌম্যমিত্র। সেই তারপর থেকে আমি ঝাঁপ দিলাম গ্রুপ থিয়েটারে এবং 85-86 সালেই আমার নাট্যরঙ্গে আসা। তারপর অবশ্য একটানা থাকা নয়, সেখান থেকে আবার ছিটকে যাওয়া, শূদ্রক নাট্যগোষ্ঠীতে যোগ দেওয়া, তারপর আরেকটু ছিটকে নিজে দল তৈরি করার চেষ্টা, পাড়া থেকে পাড়ায় আরও যেমন হয় সেসব বন্ধু বান্ধব অনেকেই এখন বিভিন্ন জায়গায় খুব কৃতিত্বের সঙ্গে কাজ করছেন, তা তাদের নিয়ে একটা থিয়েটার দল তৈরি করা, সেটা হলো না। আবার এই রকমভাবে তারপর কিছুদিন পঞ্চম বৈদিকের নানা রকম কাজকর্মে যোগদান, সৌম্য মিত্রের সঙ্গে পরিচিত হওয়া, শ্যামলী মিত্রের সঙ্গে পরিচিত হওয়া, নান্দিকারে ফেস্টিভ্যালে টিকিট মানে টিকিট নাম্বারিং করা থেকে শুরু করে, হাবিব তানবীরকে আনা থেকে শুরু করে, বিজয়শ্রীকে পৌঁছানো থেকে শুরু করে, এই রকম প্রচুর কর্মকাণ্ড আমরা করেছি। সেই এইভাবে থিয়েটারটা, তারপর হঠাৎ করে সাংবাদিকতায় যোগদান, খেতে তো হবে, এবং সেটা সাংবাদিকতা মানে 24 ঘন্টার। আমার থিয়েটার গেল বন্ধ হয়ে। তারপর যখন সেই কাগজ বিকেলের কাগজ খুললো, তখন ওখানকার এক্সিকিউটিভ এডিটর অঞ্জন বসু আমার অভিনয় এমনিতে দেখেছিলেন, তিনি দেখে মুগ্ধ। তিনি আমাকে বললেন, যা এবার থিয়েটার করো, এই তো বিকেলের পর তোমার কাজ শেষ, এবার থিয়েটার শুরু করো। সেই যে 96 সাল থেকে থিয়েটার শুরু হলো, 2024 পর্যন্ত টানা চলছে। আপনি যে স্বপন কুমারের কথা বললেন, সেই সময় তাকে যাত্রার উত্তম কুমার বলা হতো। হ্যাঁ, এবং উত্তম কুমার তখন মধ্যগগনে বলাই যায়, এবং আপনাকে নাটকের উত্তম কুমার বলা হয়। আমি জানি না এই ব্যাপারে, আমি জানি না। জনপ্রিয়তার ক্ষেত্রে নাটকের উত্তম কুমার দেবশঙ্কর হালদারকে বলা উচিত। আর আমার অভিনয়ের মধ্যে উত্তম কুমারের উত্তম কুমার কেন, উত্তম কুমার, ছবি বিশ্বাস, সৌম্য মিত্র, উৎপল দত্ত, অজিত, যারা আমার পূর্বসূরি আছেন, সবাই নয় কিন্তু সৌম্য মিত্র, ছবি বিশ্বাস, সৌমিত্র চট্টোপাধ্যায়, উত্তম কুমার, উৎপল দত্ত, বিকাশ রায়, শ্যামল সেন, কৌশিক সেনের বাবা, কি বড় অভিনেতা ভাবা যায় না, এদের প্রত্যেকের অভিনয় আমার মধ্যে প্রভাব বিস্তার করেছে। কিন্তু আমার মধ্যে উত্তম কুমার নেই স্টেজে, তাই জন্যই সৃজিত যখন অতি উত্তমে গলা দেওয়ার কথা ভাবে, আমার কথা চিন্তাই করতে পারিনি, কারণ ও আমার বিভাস চক্রবর্তীর ডিরেকশনে অন্য থিয়েটারের হ্যামলেট, আমি প্রথম হ্যামলেট, তারপরে এবার ঋদ্ধি হ্যামলেট, এবং ঋদ্ধির অভিনয় দেখে আমার মনে হয়েছে আমাদের ছাপিয়ে চলে গেছে। তা সেই হ্যামলেট, সেটাও খুব প্রশংসিত হয়েছিল। শঙ্খ ঘোষ আমায় ডেকে বলেছিলেন, তো আয়, এসো, তোমাকে একটু আদর করি নাটক দেখা শেষে। তা সেই হ্যামলেট যে হয়েছিল, সেটা সৃজিত দেখেছিল। কৌশিকের ডিরেকশনে স্বপ্ন সন্ধানীতে, একলা চলরিতে জওহরলাল নেহরু দেখেছিল, অশ্বত্থামাতে কৃপাচার্য দেখেছিল, কিন্তু ও কোথাও আমার মধ্যে উত্তম কুমারকে খুঁজে পায়নি। স্টেজে আমার মধ্যে উত্তম কুমারের কোনো প্রভাব নেই। হয়তো কিছু কিছু জায়গায় কোনো কোনো চরিত্রে কেউ কেউ পেয়ে বলে থাকবেন, তাদের হাঁটা চলার মধ্যে মনে হয়, কেউ কেউ আদর করে বলেনও। তবে আমার মনে হয় যে জনপ্রিয়তার নিরিখে বললে তখন দেবশঙ্কর হালদারকে বলা উচিত, এখন অনির্বাণ ভট্টাচার্যকে বলা উচিত উত্তম কুমার। উত্তম কুমারের সাথে আপনার সাক্ষাৎটা যদি খুব ছোটবেলায় হয়েছিল যদিও, বা কয়েকবার মাত্র, মানে 3-4 বার হয়তো দেখেছি। একবার দুবার মঞ্চে, একবার মানে ওকে, উনি মঞ্চে, আমরা দর্শক আসনে। একবার এই এরকম ঘরে, রবীন্দ্র সদনের গ্রিন রুমের মধ্যে আমার মামার সপ্তপদী পালা দেখতে এসেছিলেন। পুরো দেখে শেষ করে আমার ঠিক আগের সিটটা, মানে আমি আর আমার মা বসেছি বি রোয়ের যেখানে, তার ঠিক সামনে, মানে নিঃশ্বাস যদি একটু বেশি ফেলি উত্তম কুমার গালে লাগবে, এতটা কম দূরত্ব থেকে আমি যাত্রাটা দেখিনি, ওকে ওয়াচ করে গেছি। স্বাভাবিক, আমি তখন আমরা এত উত্তম ভক্ত, মানে আজও তাই। ফলে উনি এরকম মাথাটা নিচু করে বসেছেন, গালের ব্রণটা পর্যন্ত দেখা যাচ্ছে। শুধু একবার
একবার অস্ফুটে বললেন যখন স্বপন কুমার ওথেলো সিনটা করছেন, যাত্রায় ওথেলো, বিস্ময়ের সঙ্গে একটা কথা বেরোলো, ফিসফিস করে, যাত্রায় ওথেলো। এইটা শুনতে পেয়েছিলাম। তারপর বুঝতে পারলাম যে উনি একটু শেষ হওয়ার একটু আগে বেরিয়ে যাবেন, না হলে ওকে মুশকিল আছে, মানে রবীন্দ্র সদন ভাঙচুর হয়ে যাবে। এখন অনেক নায়ক নাটক শেষ হওয়ার আগে ছুটে বেরিয়ে যান, যেন মনে হয় এক্ষুনি তাকে জড়িয়ে ধরে পিষে ফেলবে, কিন্তু সেসব কিছু হয় না। আমি নাটক দেখা শেষে বেরোলে 4টে লোক বলে যে, ভালো আছেন, ওই সিরিয়ালটা কি বন্ধ হয়ে গেল? আচ্ছা, আপনার পরের শোটা কবে যেন দেখলাম, খুব ভালো লেগেছে। এই, আর ওই নায়ককে বা ওই নায়কদের বলবেন বড়জোর 40 জন, ওই দূর থেকে ওই একই কথা, আপনার ছবিটা দেখলাম, ভালো করেছেন, আপনি ওই রোলটা কেন করলেন? এর বেশি কিচ্ছু না। উত্তম কুমারের সঙ্গে জনপ্রিয়তা এদের এতটাই তফাৎ। আর উত্তম কুমার হলে ওইখানটা মবড, মবড মানে ইন ট্রু সেন্স মবড। ঘিরে ধরে কেউ জামা ছিঁড়ে দেবে, কেউ জড়িয়ে ধরবে, কেউ চুমু খাবে, কেউ আদর করবে, মানে ওখানটা মবড, ফিজিক্যালি মবড হয়ে যাওয়া। তাই উনি ছুটে বেরিয়ে গেলেন। 40টা লোক শুধু বলবেন কেমন আছেন, ভালো আছেন, ছবিটা ভালো লাগলো, ওই ছবিটা কেন করতে গেলেন, এই সব নয়, এই তাতেও এরা পালিয়ে যান। তো উনি সত্যি অত্যন্ত সঙ্গত কারণেই একটু আগে বেরিয়ে ভেতরে গ্রিন রুমে চলে গেলেন। আমিও গ্রিন রুমে গেলাম মায়ের সঙ্গে। ঘরে শুধু বাবা, মা, আমি। স্বপন কুমার ঢুকলেন তার সিন শেষ করে, স্বপ্না কুমারী আমার দিদিমা, আর মার্বেল প্যালেস থেকে 2জন ভদ্রমহিলা এসেছিলেন কোনো সোর্স থেকে, তারা, ব্যাস, বাকিটা বন্ধ। এইবার আমি একদম বাচ্চা ছেলের, একবারে উত্তম কুমারের প্রায়, মানে সেই উনি যে সুগন্ধি মেখেছেন তার গন্ধটা অনেকদিন পর্যন্ত নাকে ছিল। আমি প্রায় ঠেসিয়ে তার পাশে দাঁড়িয়েছিলাম। প্রচণ্ড আস্তে কথা বলতেন, ফিসফিস করে শুধু বললেন যে, বুঝলি স্বপন, তুমি অনবদ্য, কিন্তু ছবিটাকে মিস করলাম। ছবিটাকে মিস করলাম কথাটা আমার কানে এখনো বাজে উত্তম কুমারের। অদ্ভুত। পরে যখন সৃজিতের অতি উত্তমে বিজিএম খারাপ হওয়ার জন্য অনেক শব্দ তোলা যাচ্ছে না, তখন ওই ডায়ালগ উত্তম কুমারের লিপি আমায় অ্যাক্টিং করতে হচ্ছিল, তখন বেশ অন্যরকম লাগছিল। মানে সেদিন ওই উত্তম কুমার বাচ্চা ছেলেটির দিকে তাকিয়ে একটু মুচকি হেসেছিলেন। ভেবেছিলেন 44 বছর কি 42 বছর তার মৃত্যুর পর এই ছেলেটি তার গলায় বা তার লিপে অ্যাক্টিং করবে, গলা দেবে। কিরকম অদ্ভুত। আপনার কাছে এই কাজটা মানে বেশ আবেগের বলাই যায় যে হ্যাঁ, নিশ্চয়ই খুব ইমোশনাল, খুব আবেগের কাজ। প্রথমে করতে চাইনি। বিপ্লব দাশগুপ্ত, অভিনেতা বিপ্লব দাশগুপ্ত, খুব আন্ডাররেটেড অ্যাক্টর, খুব ভালো অ্যাক্টর, আমার খুব প্রিয় অভিনেতা। ওর সঙ্গে আমার অনেক দিনের অসম বয়সের দোস্তি। উনি জানতেন, ফলে উনি সৃজিতকে, যখন সৃজিত খুঁজছে পাগলের মতন, উনি বলেছিলেন সৃজিতকে। তারপর যখন আমি তৃতীয় দিন রেকর্ডিং শেষ, ডাবিং শেষ করছি, তখন সৃজিতের কাছে মীরের একটা ফোন আসে। মীরকেও সৃজিত বলেছিলেন যে এরকম উত্তমবাবুর গলা লাইক, কোনো গলা যদি আমাকে পাও। তখন মীর বলল, স্বস্তিকা বলেছে সুরজিৎ বন্দ্যোপাধ্যায়কে। কারণ ভেবলি, স্বস্তিকা মানে ভেবলি, ভেবলি খুব ছোট বয়স থেকে সন্তুদার বাড়িতে আমার যাতায়াত, ফলে আমার নানা রকম কর্মকাণ্ডের সঙ্গে ভেবলিরা পরিচিত। ওই নিয়ে আমরা মজা করেছি, রসিকতা করেছি, আবার সিরিয়াসলি আড্ডাও মেরেছি। তা সৃজিত যখন বলেছিল তখন আমায় বলে, একটু আমায়, আমি তো ভাবতেই পারছি না তোমার মধ্যে উত্তম কুমার, তো তুমি আমায় একটু শোনাবে। তো হোয়াটসঅ্যাপে আমি শোনালাম, ও মুগ্ধ হয়ে গেল। তারপর সন্ন্যাসী রাজার যেখানে ডাক্তার মারছে, মেরো না মেরো না, আমায় মেরো না ডাক্তার, আমি আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, আমাকে কেন মারছো তুমি, আমায় মেরো না ডাক্তার, আমি তো তোমার কোনো তোমার কোনো ক্ষতি করিনি, তবে তুমি আমায় কেন মারছো ডাক্তার। এইটা শুনে ও বললো, আমার কিচ্ছু বলার নেই, এই ডাবিং ডেট, তুমি চলে এসো। তারপরে দেখা গেল 50-এর, সেটা সেসব তো এআইতে, আর ও একটা কমন প্যাটার্ন নিয়ে নিল। এআই তখন আসেনি, এআই সম্পর্কেও, এআই এসেছে কিন্তু এ হয়তো,
কিন্তু এআই সম্পর্কে সৃজিত কিছু জানতো না। তাই জন্য ও আমাকে, মানে ও যখন অগ্নি পরীক্ষার উত্তম কুমারের মুখ, তখন তো তার গলায় অগ্নিশ্বরের গলা দিলে হবে না। ফলে অগ্নি পরীক্ষা, এবং তখন তার বাচিক প্যাটার্ন কি, এটা তো শুধু গলা দেওয়া নয়, এটা অ্যাক্টিংটা করতে জানতে হবে। এবং এটা মিমিক্রি না, যেটা ভুল হয়, এর কি টার্মস আমি জানি না, কিন্তু মিমিক্রি দিয়ে এটা করা যায় না। আমার সৌম্যমিত্র নাটক, যেটা থিয়েটার ইতিহাস হয়ে আছে, সেটা দেখে বিভাস চক্রবর্তী বলেছিলেন যে মিমিক্রি দিয়ে একটা মানুষের, একজন মাস্টার, আমরা ছোটবেলায় ছাত্রছাত্রীরা মাস্টারমশাইদের মিমিক্রি করতাম, তার মুদ্রাদোষ, তার কথা বলার মধ্যে একটা টিপিক্যাল কোনো বৈশিষ্ট্য, যেটা দেখে লোকে হাসে, যেটা এক্সাজারেট করা তাকে নিয়ে। হাঁপানি মানেই ছবি বিশ্বাস নয়, তেমনি একটু জড়িয়ে কথা বলা মানে কেমন আছো ভাই মানে উত্তম কুমার নয়। এগুলো মিমিক্রি। মিমিক্রি দিয়ে লোককে হাসানো যায়, কিন্তু মিমিক্রি দিয়ে একটা মানুষের ভেতরের যন্ত্রণা, অনেকে ঋতুপর্ণ ঘোষকে দেখান, অনেকে অশোক কুমারকে দেখান, সেগুলো খুব সাংঘাতিক হয়, কিন্তু ছিল মিমিক্রি। তা দিয়ে হাসি পায়, তা দিয়ে হ্যাঁ 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 এইটা এরকম এরকম এরকম, কিন্তু তা দিয়ে তার কান্না, তার বেদনা, তার যন্ত্রণা, সেগুলো প্রকাশ পায় না। আর আমি যেটা করি, গর্বের সঙ্গে বলছি, সেটা মিমিক্রি না, ডিফারেন্ট। যেটা দিয়ে একটা মানুষ উত্তেজিত হয়, উদ্ভাসিত হয়, কেঁদে ফেলে, তার ভেতরের যন্ত্রণা, বেদনা সব কিছু প্রকাশ পায়। তাই সৌম্য মিত্রের নাটকের অভিনয় দেখে শাওলি মিত্র বলেছিলেন, তিনি আজ নেই, যদিও তার জীবিতকালে আমি অনেক কাগজে বলেছি, তিনি সেটা মেনে নিয়েছেন, তার মানে সেটা সত্য, যে আমি বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। এটা আমার একটা স্পেশাল, এটা আমার মামারও ছিল, এটা আমারও আছে, এটা একটা স্পেশাল কোয়ালিটি বলা যেতে পারে। এবং আমার মনে হয় একজন অভিনেতার যদি জিভ, তার কণ্ঠস্বর এতটা ফ্লেক্সিবল হয়, তাহলে সে শুধু উত্তম কুমার থেকে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত কেন, সে সমাজের আরও যত মানুষ দেখবে, তত মানুষকে সে ব্লটিং পেপারের মতো শুষে নেবে, এবং তার অভিনয়টা একঘেয়ে হবে না, ভদ্রলোকের এক কথার মতন অভিনয় হবে না, বিচিত্র হবে, বহুধা হবে। উত্তম কুমার যখন রবীন্দ্র সদনে আপনি যে কথাটা বললেন যে একেবারে মফট হয়ে যাবে সেই সময়, তার সাথে এখনকার নায়ক বলবো বা হিরো অভিনেতা সকলের একটা পার্থক্য রয়েছে, তাদের ওই জনপ্রিয়তার বা ওই ক্রেজটা নেই, ওই কোয়ালিটিও নেই, ওই ক্রেজও নেই। ওই কোয়ালিটি সত্য, আমি কে বলার, সত্যজিৎ রায় সেদিন, সত্যজিৎ রায় তো বাগাড়ম্বর করার মানুষ নন, কি আমার মেশো পিসে নন, যে ও আর হবে না ভাই, এরম দুম করে একটা আলটপকা মন্তব্য করবেন না, এ আর হবে না ভাই, আপনি জানছেন কি করে। তার মানে তিনি সেটা বুঝতে পেরেছিলেন, তাই মৃত্যুর পর যখন তিনি টেকনিশিয়ান স্টুডিওতে লেকচার দেন, তখন বলেছিলেন উত্তমের মতন আগেও কেউ ছিলেন না, এখনো কেউ নেই, ভবিষ্যতেও কেউ হবেন না। তার দিব্যদৃষ্টি মিলে গেছে, ওর রেঞ্জে কেউ নেই, কেউ হবে না, বিষয়ে কোনো সন্দেহ নেই। ওই অভিনয়ের সঙ্গে, ওর অভিনয়ের সঙ্গে তুল্যমূল্য হতে পারেন অন্য, তিনি আবার অন্য ধারার অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, কিন্তু পরের জেনারেশনের কেউ ওর সঙ্গে তুলনীয় হতে পারে না। ওই ম্যাগনিফিশিয়েন্ট অ্যাপিয়ারেন্স, ওই ডেলিভারি, এবং বিচিত্রভাবে বহু রকম চরিত্রে তার, ওটা একজনই হয়। তাই 44 বছর বাদে বাদে তাকে নিয়ে ছবি হয়, তাই নিয়ে ক্রেজ হয়, তাই নিয়ে আপনারা আসেন, আমরা কথা বলি। এই মহানায়কের সাথে উত্তম কুমার, এই যে নামটা মহানায়ক উত্তম কুমার, এখন এই মহানায়ক কথাটা বা উপাধি বা এই ট্যাগটা অনেককেই দেওয়া হয় অনেক অভিনেতার ক্ষেত্রে। যিনি নেন তিনি, তার লজ্জা শরম থাকা উচিত। কেউ তো গুরু তাকে তো তিনি নিজে দেননি, বা তার 4-5টা গোষ্ঠী দিয়ে দেয়নি। দর্শক আপ্লুত হয়ে ইয়াংরা গুরু 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 ধ্বনিতে মুখরিত করত। এখন তারপরে কেউ লেখে মহাগুরু, কেউ বলে দিয়েছে। এখন সেই শিল্পীর আত্মসম্মানের প্রয়োজন আছে, যে আমাকে এইটা আমি শুনবো, তিনি তার সঙ্গে অভিনয় করেছেন, যে তারপর গুণী গুরু আমি মহাগুরু। তো তার আক্কেলের ওপর ডিপেন্ড করে, তার নিজের আত্মসম্মানের ডিপেন্ড করে, যে আমি তো একজন ভালো অভিনেতা, তা আমি হঠাৎ এইরকম করব কেন।
বিশ্ববরেণ্য সত্যজিৎ রায়, তারপর কেউ পরিচালক যদি তার নামের আগে বিশ্ববরেণ্য নামটা মহাবিশ্ববরেণ্য নেয়, তা হাস্যকর তো তিনি নিজে হচ্ছেন নিজেকে। কেউ যদি দেয় তার তো গলা টিপে বন্ধ করে দেওয়া উচিত যে না, এটা দেবেন না, আপনি আমার চরম শত্রু। গুরুর পর মহাগুরু হয় না। থিয়েটার তো প্রায় 27-28 বছর হয়ে গেল আপনি যুক্ত রয়েছেন। তারপর যে ধারাবাহিক বা সিরিয়ালের পর্দা, এই ধারাবাহিক তো বেশ কিছুটা রুটি রুজির যোগান দেয়, আমরা সকলেই জানি যে থিয়েটার। তাহলে তো খেয়ে পরে বাঁচবো, সেটা তো সত্যি কথাই। সেটা তো ওইভাবে হালকা করে অনেকে বলে ওটা তো রুটি রুজি। আমার মন আসলে পড়ে আছে। মনোজ মিত্র একটা ভালো কথা বলেছিলেন, যখন থিয়েটারের থেকে, তখন টেলিভিশন এতটা নয়, সেই সময় বলেছিলেন যাত্রায় চলে যাচ্ছে, কেউ কেউ টেলিভিশনে আসছে, সুযোগ পাচ্ছে যতটুকু পাচ্ছে, তাতে কেউ কেউ বলেছিল থিয়েটার থেকে তো এরা চলে যাচ্ছে। তাতে মনোজ মিত্র বলেছিলেন যাক না, তাকে তো থিয়েটার তো আমাদের এখানে কখনোই আহারের ব্যবস্থা করতে পারবে না। একজন দেবশঙ্কর হালদার হয় যে থিয়েটার থেকে আহারের ব্যবস্থা করতে পারে। উত্তম কুমারেরও যেমন সময়, নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের মতো চিত্রনাট্যকার, ছবি বিশ্বাস, কমল মিত্র, পাহাড়ি সান্যাল, জওহর গাঙ্গুলি, তুলসী চক্রবর্তী, ভানু বন্দ্যোপাধ্যায়, জওহর রায়, এই চারপাশ, সুচিত্রা, সাবিত্রী, অরুন্ধতী, সুপ্রিয়া দেবী ইত্যাদি, এই অ্যাটমসফিয়ারটা তৈরি করতে হয়। মনোজ মিত্র বলেছিলেন আর যাই হোক তাকে তো যেতে হবে, থিয়েটার তো আহারের ব্যবস্থা করতে পারে না। ওই দেবশঙ্করের কথা বললাম, যে দেবশঙ্করের এই সময় এমন ব্যাপারটা শুরু হলো যে আস্তে আস্তে দেবশঙ্করের উইঙ্কেল টুইঙ্কেলের পর ক্রেজ চতুর্গুণ বাড়তে লাগলো, এবং তার পাশাপাশি শাহজাহানে ঔরঙ্গজেব আমাদের দল থেকে, সেটাও বাম্পার হয়ে গেল এবং ওর জনপ্রিয়তা বাড়তে লাগলো। এই সময় থিয়েটারের গ্রান্ট আসা ঢুকলো, সার্বিকভাবে গ্রান্ট আসা ঢুকলো, এবং দেবশঙ্কর মানে হাউসফুল হয়, এইটা প্রতিষ্ঠিত হতে লাগলো। দেবশঙ্কর একমাত্র, আর সেই যুগে ছিলেন শম্ভু মিত্র, কিভাবে কষ্টে শিষ্টে তিনি চালিয়েছিলেন। দেবশঙ্কর একমাত্র যে থিয়েটার থেকে, মাঝে মধ্যে সিরিয়াল করেছে, পরের দিকে অ্যাঙ্কারিং করেছে, কিন্তু তার মূল উপজীব্য থিয়েটার। তাছাড়া আর কেউ বলতে পারে না, কারণ থিয়েটার কাউকে সে অর্থ দিতে পারে না যাতে তার ডাল ভাতটাও জোটে, কোনোদিনই পারে না। সে পৃথিবীর বিভিন্ন দেশে পারে। যেসব দেশ মনে করে যে, যেমন আমি রাস্তা তৈরি করে দেওয়াটা আমার কর্তব্য, আমার স্বাস্থ্য শিক্ষা দেওয়াটা কর্তব্য, তেমনি থিয়েটারটা প্রতিপালন করাও কর্তব্য। এখানকার কোনো গভর্নমেন্ট তা মনে করে না, তারা ভয় পায়। তারা ভাবে থিয়েটারে সেন্সরশিপ নেই, থিয়েটারকে যদি সেন্সরশিপ দিই তাহলে জনগণ হয়তো বিক্ষুব্ধ হয়ে উঠবে। ফলে এক সময় হয়েছিল ইংরেজরা নাট্য নিয়ন্ত্রণ বিল, সেটা যদি করি বড্ড বাড়াবাড়ি হয়ে যায়, এখন সেখানে নিয়ন্ত্রণ নেই। ফলে ওরা যখন তখন, ওরা বামপন্থী মানসিকতার লোক, হয়তো ওরা দুমদুম করে বিদ্রোহ করে দেবে। এবার এমনকি বামপন্থী দল যখন এখানে ছিল, বামপন্থী দল যখন ছিল, সিপিএম যখন ছিল এখানে, বা বামফ্রন্ট ছিল, উৎপল দত্তকে খারাপ ছবি বানাবার জন্য অনেক টাকা দেওয়া হয়েছিল, কিন্তু অহিন্দ্র মঞ্চটা দিয়ে উৎপল দত্তের মতন ট্রাস্টেড লোককেও কমরেডকেও বলে দেওয়া হয়নি যে তুমি এবার এখানে একটা ন্যাশনাল থিয়েটার তৈরি করো, এখানে এই অহিন্দ্র মঞ্চটা দিলাম। কারণ থিয়েটারকে তারাও ভয় পায়, কখন তলোয়ার ঘুরিয়ে দেবে উৎপল দত্তই, কখন ঘুরে যাবে স্টেজের অ্যাক্টরকে বিশ্বাস করা মুশকিল হয়। যাই হোক, সেই জন্যে আমাদের সিরিয়াল করতে হয় বলে লোকে। কিন্তু মনোজ মিত্র বলেছিলেন ভালো, যে আর কিছু না হোক ওরা তো অন্তত একটা ব্যাটারি কোম্পানিতে গিয়ে একটা অন্য কাজ করছে না, ওরা তো রং মেখে অভিনয়টাই করছে, সেই অভিনয়টাকে জাস্টিফাইড করে তুলছে। সব থিয়েটারই কি খুব অসম্ভব ভালো লেখা হয় নাটক? তার মধ্যেও কি গোঁজামিল থাকে না, অসুবিধে থাকে না, সমস্যা থাকে না? সেগুলো তো সমাধান করে নিয়েই একটা অ্যাক্টর করে। তো যদি যাত্রায় কেউ গিয়ে করে, কেউ সিরিয়ালে করে, আপত্তি করে। তা আমিও তাই মনে করি যে আমি যে সকাল থেকে রাত পর্যন্ত, আমাকে আর সাংবাদিকতার রিভলভার গলায় ঠেকিয়ে বলা হচ্ছে না, যে কপালে ঠেকিয়ে বলা হচ্ছে না যে মমতা ব্যানার্জি আজকে ওইখানে সবাই কথাটা বলেছে, খবরটা পেয়েছ, এই তাড়াটা খেতে হচ্ছে না 11 বছর যেটা খেয়েছিলাম বিকেলের প্রতিদিন। তাহলেও সেটা আর না। সকাল থেকে আমি রং মেঘে অভিনয় করব,
এটাই আমার কাজ, এই তৃপ্তিটা আমার আছে। হ্যাঁ, ইনসিকিউরিটি আছে, এই যে এখন বসে আছি কবে কাজ পাবো জানি না, এগুলো তো রয়েছেই জীবনে। সিরিয়ালের ক্ষেত্রে আমি যদি বলি যে শুধু তো পেশাগত দায় নয়, কোথাও গিয়ে আপনার নিজেরও তো চরিত্রের প্রতি একটা ভালো লাগা ভালোবাসা দরকার হয়, তবেই তো আপনি সেই চরিত্রটাকে হ্যাঁ বলবেন, সেটা তো রয়েছে। সে তো বটেই 100 বার। সবসময় যে চয়েসের উপর ডিপেন্ড করে তা নয়, কারণ চ্যানেলের একটা ডাইরেক্টিভস থাকে, তারা মনে করেন তারা তো বিজনেসটা দেখবেন যে এইতে টিআরপি হয়। তো আমার যেটা খারাপ লাগে সেটা হচ্ছে যে নিশ্চয়ই মহিলাদের চরিত্র থাকবে, সাংঘাতিকভাবে থাকবে, পুরুষদেরও থাকবে। মানে যে ব্যালেন্সটা আগে ছিল, যে সব সময় মহিলা ওরিয়েন্টেড, আমি পুরুষ বলে বলছি না, মানে ব্যালেন্সের অভাব হয়ে যায়। সব সময় মহিলাদের ওরিয়েন্টেড করতে হবে, কারণ মা পিসি ছাড়া কেউ সিরিয়াল দেখে না, অথবা আরও অন্তজ মহিলা ছাড়া সিরিয়াল কেউ দেখে না। ফলে মহিলাতে মহিলাতে ঝগড়া, মহিলাতে মহিলাতে ঈর্ষা, মহিলাতে মহিলাতে ভালোবাসা, পুরুষরা কিরকম সাইফার হয়ে যাচ্ছে। মহিলাদের যেমন একসময় হিন্দি ফিল্মে হতো, হেমা মালিনী, শর্মিলা ঠাকুর শুধু ভিলেনকে কুত্তে কামিনে বাঁচাও বলার জন্য থাকতো, আর বাকিটা সব হিরো কাজ করতো। এটাও যেমন ঠিক না, তেমনি এখন যেটা হয়েছে এটাও ঠিক না। তবে সম্প্রতি আমি আমাদের শাহানা যেরকম চরিত্র লিখেছিল, ভিলেন কিন্তু মর্মান্তে ভয়ঙ্কর ভিলেন, এই সন্ধ্যা তারাতে আমি পাঠ করে খুব আনন্দ পেয়েছি। বা এই যে জল থই তুই ভালোবাসাতে লীনা গাঙ্গুলি চন্দনের যে চরিত্রটা এখন কি টার্ন করছে জানি না, কিন্তু তার আগে যা দেখতাম ভারী মিষ্টি, রোম্যান্টিক, স্ত্রীর প্রতি সহনশীল একটা অসাধারণ চরিত্র উনি লিখেছিলেন। তার আগে তো আরও অসামান্য সব চরিত্র পেয়েছি পুরুষদের। সম্প্রতি পুরুষদের চরিত্রের গুরুত্ব একটু কমছে যেন মনে হচ্ছে। বাবা, তার যেন কোনো ভূমিকাই নেই। এমন একটা সিরিয়ালে পাঠ করেছিলাম যে ছেলের ভাত কাপড় হচ্ছে, বাবাকে সেখানে রাখাই হলো না, সেরকমও করেছি। সেইগুলো না হলেই বাঞ্ছনীয়। আর প্যাটার্নটা যদি একটু বদলায়, মানে আপনি কোথায় দিচ্ছ, কিসে 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 কী রোল, না আপনি মেয়ের বাবা, না 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 মেয়ের বাবা করবো না, 3 মাসে শেষ হয়ে যাবে, ও তো মেয়ে বা এ বাড়ি শ্বশুর বাড়িতে এলেই ব্যাস গেল আমার পাঠ, তো মাসে একদিন, না না না। তাহলে ছেলের বাড়ি গল্পটা এইরকম হবে কেন? আগে তো সিরিয়াল হতো, এরকম তো হতো না। শুধু ছেলের বাড়ি মেয়ের বাড়ি, ছেলের বাড়ি মেয়ের বাড়ি, তারপর তৃতীয় নারী ঢুকলে তার বাড়ি, এরকম কেন? গল্প একটা গল্পের প্রয়োজনে যাক না। তাতে মনে হয় সেই রেজারেকশনটা যদি এদের হয়, তাহলে কিন্তু সিরিয়াল মানুষের কাছে অনেক আকর্ষণীয় হয়ে উঠবে, এত প্রেডিক্টেবল হবে না। ধারাবাহিকের একটা টিআরপির খেলা চলে, তো সেটাতে আপনি কতটা মানে বিশ্বস্ত বা কতটা জড়িয়ে পড়েছেন? আমি জড়িয়ে পড়েছি, মানে আমরা সবাই জড়িয়ে পড়েছি। এখন ভালো অভিনয়, আমি ভেবেছিলাম সন্ধ্যা তারায় যেরকমভাবে এই যে বলা হয় সিরিয়াল এমন একটা জিনিস যেন সমাজের সঙ্গে তার কোনো যোগ নেই, তা নয় কিন্তু। লীনা গাঙ্গুলি এমন অনেক সিরিয়াল লিখেছেন যার সঙ্গে রাজনীতি, সমাজ সব জড়িয়ে রয়েছে। তেমনি শাহানাও যে লিখেছিলেন সন্ধ্যা তারা, সেই সন্ধ্যা তারা কিন্তু আস্তে আস্তে যে পঞ্চায়েত প্রধান ব্যক্তিভাবে, আমরা ব্যক্তি মানুষই তো খারাপ হয়ে যাচ্ছি, আমরা যে দেশের নেতাদের দিকে আঙুল তুলছি, আমরা নিজেরা কতটা ভালো আছি, আমরা কতটা সৎ। তো সেই জায়গা থেকে উনি এমন চরিত্র তৈরি করেছিলেন যে পঞ্চায়েত প্রধান, সে সরকার থেকে টাকা এসেছে টয়লেট বানিয়ে দেওয়ার জন্যে, সেই টয়লেটের টাকা মেরে দিয়েছে। এবার তাকে শাস্তি দেওয়ার জন্যে টয়লেট বন্ধ করে দিচ্ছে নায়িকা। এবার বুঝুন মানুষ টয়লেট কতটা প্রয়োজনীয়, সেইটা বন্ধ করে দিলে কেমন লাগে বুঝুন। এটা তো মানুষের ভয়ঙ্কর নেবার কথা ছিল। যা ঘটছে তাকেই দেখাচ্ছে একটা রূপকার্থে। তো সেটা কেন টিআরপি দিল না, কি যে টিআরপি দেয়, সেই সব অঙ্কগুলো আমি আজও বুঝে উঠতে পারলাম না। এই যে জল থই তুই ভালোবাসা, প্রথম থেকে কি অসাধারণ একটা গল্প, তাতে না টেনশন, না অকারণ টেনশন। অকারণ টেনশন তো আছে, কিন্তু অকারণ টেনশন নেই, অকারণ নেই। একটা সুন্দর স্বচ্ছ সুন্দর গল্প লীনা গাঙ্গুলি লিখেছিলেন। তেমনি অভিনয় করছিল চন্দন, অপরাজিতা আড্ড, দেবোত্তম, এরা কি বিউটিফুল অভিনয় করছিল। গল্পটাকে বোধহয় মোড় নিতে বাধ্য হতে হলো টিআরপির কারণে। অনুসয়া মজুমদার, অনুসয়াদি কি ভালো অভিনয় করছিলেন। কেন এরকম হয়? ভালো জিনিস কেন
মানে আমি সবটা যে সিরিয়ালের বলবো তা নয়, দর্শককে বুঝে উঠতে পারছি না। একটা কাজ শেষ হয়ে যাওয়ার পর আর একটা কাজের জন্য আমরা অনিশ্চয়তা বলি, মানে পুরো প্রফেশনটাই একটা ইনসিকিউর, তো সেটা আপনাকে ভাবায়? হ্যাঁ ভাবায়। তবে আমি একটা অদ্ভুত ব্যাপার, আহ, আমি খুব ভাগ্যে বিশ্বাস করি। মানে পাথর পড়লে যে ভাগ্য বদলে যাবে আমি বিশ্বাস করি না, কিন্তু যেটা আমার কপালে আছে সেটা বিশ্বাস করি। আমার যদি মনে হয় যে 100 টাকা আমার এ মাসে পাওয়ার থাকবে, আমি 100 টাকাই পাবো। কারোর ক্ষমতা নেই আমায় 99 টাকা দেয়, আবার কারোর ক্ষমতা নেই 101 টাকা দেয়। ওইটা বুঝে গেছি বলে যে আমার কপালে যেটা আছে সেটা ঘটবে। ফলে আমি হয়তো টেনশন করে আমার লাভ নেই। যখন কাজ আসবে তখন আসবে, যত টাকা বেরিয়ে যাবার বেরিয়ে যাবে, আমার হাতে কিচ্ছু নেই, ওটা লেখা আছে। এটা বিশ্বাস করে ফেলেছি, ফলে ওই টেনশনটা কম হয়। ধারাবাহিক তো করেছেন এবং করছেনও বহু, কিন্তু বড় পর্দার দিকের কথা যদি একটু বলি, সেই দিকটা আপনি বড় পর্দার দিকে আমার খুব একটা বেশি কিছু ঘটেনি। প্রথম ছবিটাই করেছিলাম সত্যজিৎ রায় নামাঙ্কিত সন্দীপ রায়ের ছবি, কিন্তু তারপরে টুকরো টাকরা গোটা দশেক ছবি কপালে দাঁড়িয়েছে, কিছু জল ছবিও আছে তার মধ্যে। কিন্তু সেটা দাঁড়ায়নি, তার অন্য কারণ, সেটা থিয়েটারেও সময় দেবো সিরিয়াল থেকে নিয়ে, আবার সিনেমার শুটিংয়ের জন্যও সময় চাইবো। তারা বলবে আপনাকে, আপনার গাড়ি তেল, আপনার খাবার খরচা সব কিছু আমরা মেটাবো, আপনি থিয়েটারের জন্য সময় নিয়ে নেবেন, সিনেমার জন্য সময় নেবেন, তা আমরা কি বুড়ো আঙুল চুষবো? ফলে আমায় চয়েস করতে হয়েছে থিয়েটার না সিনেমা। থিয়েটারটাকে প্রাণ দিয়ে ভালোবাসি, ফলে আমাকে থিয়েটারের জন্য সময় রাখতে হয়েছে, সিনেমাটা ছাড়তে হয়েছে। আমি হ্যামলেট করছিলাম বলে ভূতের ভবিষ্যৎ ছেড়ে দিয়েছিলাম। আমাকে অনিক দত্তের কাছে রজতাভ দত্ত পাঠিয়েছিল, রনি আমার বন্ধু। তা আমায় বলেছিল যে ওই চরিত্রটা আরো একটু বেশি কাজ ছিল, যে উর্দু সিরাজদৌলার আমলের, আলিবর্দী খান সাহেবের আমলের বাবুর্চি ভূত, উর্দুটা তোমায় একটু আপনাকে অনিক দত্ত বলেছিল ওর বাড়িতে। আমি ওই অজুহাতে বললাম না, আমার এত সময় নেই, কারণ তখন আমি হ্যামলেট করছি। পৃথিবীর যে কোনো অভিনেতার শ্রেষ্ঠ লক্ষ্য হ্যামলেট, ফলে আমি ছেড়ে দিয়েছি। আরও দুটো সিরিয়াল ছেড়ে দিয়েছি, সেই সময় বেহুলা চলছিল SBF এর, ছেড়ে দিয়েছি। কি খাবো জানি না, কিন্তু টোটাল কনসেন্ট্রেট করতে হবে হ্যামলেট। এখন যদি বলি ধারাবাহিকের ক্ষেত্রে অনেক অভিনেতা বা অভিনেতা যারা নতুন আসছে, নতুন প্রজন্ম, তারা অনেকেই থিয়েটার করতে চায় বা থিয়েটার থেকে আসছে, মানে তাদের কাছে কি কিছুটা এরকম থাকে যে পর্দায় অভিনয় করব বলেই থিয়েটার জয়েন করা? সেটা হচ্ছে যে সবাই আন্তরিকভাবে থিয়েটারটা করবে বলে করে সে করছে, এরকমটা নয়। এখন মুশকিল হচ্ছে এখানে কোনো ইনস্টিটিউশন নেই। এবার যারা নেয়, অর্থাৎ যে সমস্ত কোম্পানি, তাদের তাদের তো একটা জায়গা থেকে তাকে নিতে হবে। এবার তাকে যে নিল চরিত্রটা, সে চরিত্রে যদি 10টা করে 12টা করে NG দেয়, তাহলে তো ওখানেই অনেকটা শ্রাদ্ধ হয়ে গেল। তখন তারা ওইটা ঠিক করে যে এখানে কাকের বাসায় কোকিল মানুষ হয়, এখানে থিয়েটার যে করবে তার অন্তত এইটুকু থাকবে যে তার একটা সেন্স আছে, তার মিনিমাম একটা ব্যাপার আছে। ফলে তারা বলে কোথায় থিয়েটার করেছেন, ফলে এরা ওই জন্য একটু থিয়েটারটায় মাথাটা ঠেকিয়ে কোনোভাবে টুক করে যেতে চায়। এটা আমি তাদের দোষ দিচ্ছি না, কারণ তাদের খেতে হবে, রুটি রোজগার। আর একটা আছে রুটি রোজগার ছাড়াও, সেটা হচ্ছে ফ্যাশন। এইখানে গেলে স্টার, সিরিয়ালে যদি দুটো স্টার হতে পারি তাহলে হয়তো ছবি হয়ে যাবে। এবং তার জন্যে সবাই নয়, কিন্তু অধিকাংশই তারা এই সব ফোলাতে যত ব্যস্ত, অভিনয়ের দিকে তাদের চর্চা নেই। অভিনয়টা কি করলাম তারা এসে জিজ্ঞেস করে না, খুব কম অভিনেতা জিজ্ঞেস করে। এই যে সুপারস্টার আর অভিনেতার মধ্যে চিরকালীন একটা পার্থক্য ছিল এবং সেটা থাকবেও। না, আহ, আহ, আমি সব সময় সেটা মনে করি না। হ্যাঁ, নিঃসন্দেহে আহ, আমি যদি উত্তম কুমারের নাম করি তাহলে তো সুপারস্টার অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাক্টার। হ্যাঁ, সেটা গ্রেগরি পেকের ক্ষেত্রে তা নয়। গ্রেগরি পেক শুধুই স্টার, অভিনেতা নন।
কি দেবানন্দকে মাথায় সম্মান দিয়ে বলছি যে আমি নাম না করে তাদের প্রতি অশ্রদ্ধা দেখানো ঠিক নয়, এটা হয়েছে। আবার অমিতাভ বচ্চনের ক্ষেত্রে তা নয়, একসঙ্গে যেমন অভিনেতা তেমনি, কি দিলীপ কুমারের ক্ষেত্রে তা নয়, রাজ কাপুরের ক্ষেত্রে তা নয়, সবসময় তা হয় না, সবসময় সেটা ঘটে না। কিন্তু এখানে আমি বলছি দেবোত্তম মজুমদার অসম্ভব হাইট নয়, আবার তাকে শর্ট হাইটও বলা যায় না, কি চমৎকার অভিনেতা একজন। একমাত্র লীনা গাঙ্গুলি তাকে ব্যবহার করলো কেয়া পাতার নৌকোতে, তারপরে চোখের তারা তুইতে তাকে একটা সাইড একটা হিরোর চরিত্রে অভিনয় দিয়েছিল, সেটাও অসম্ভব। লীনাদির কলম তো দুরন্ত লিখেছিল এবং দেবোত্তম ফাটিয়ে দিয়েছিল। দেবোত্তমকে ব্যবহার করা হয় না কেন? সন্তু মুখার্জি নিজে এত মুগ্ধ ছিলেন, দেবোত্তমকে নিয়ে নিয়ে পরিচালককে বলতেন যে এই ছেলেটাকে ব্যবহার করো। দেবোত্তমের মতো প্রতিভাধর অভিনেতাকে তো ব্যবহার করা হয় না, আমরা তো করি না। আমরাও তো চাই এরকম 6 ফুট, এখানে আপনার বাইসেপ ট্রাইসেপ, আপনার 6 প্যাক 7 প্যাক 8 প্যাক, অভিনয় আপনি যা খুশি করুন, তাতে যে আসলে কবর খুঁড়ে ফেলছি সেটা কেউ বুঝতে পারছি না। যখন ভুলিনাইতে বিকাশ রায় এবং প্রদীপ কুমার একসঙ্গে আসেন, বিকাশ রায় সেইভাবে এস্থেটিক মানে সৌন্দর্য, তথাকথিত সৌন্দর্যের নিরিখে একেবারেই সুন্দর নন, আর প্রদীপ কুমার ততটা সুন্দর। কিন্তু এই ভুলিনায়ের পর কি ঘটলো? প্রদীপ কুমারকে বম্বে চলে যেতে হলো, আর বিকাশ রায় এখানে 15টা ছবির নায়ক হলো ওই চেহারা নিয়ে। এই মাটিতে এই অভিনয়ের জায়গা, এটাকে অস্বীকার করে যদি কেউ ওই চেহারার দিকে, ওই বলিষ্ঠতার দিকে যায়, তাহলে সে আসলে সয়েলকে কুপোবে এবং তারপরে বলবে এখন সিরিয়াল চলছে না কেন, আগে যেরকম সিরিয়াল নিত এখন লোকে নিচ্ছে না, দর্শক কমে যাচ্ছে। তো কবর খুঁড়ছি আমি, অভিযোগ করে লাভ আছে? আপনি যে সময় মঞ্চে, যে আদর্শ নিয়ে আপনি মঞ্চে, সেই সময় উত্তম কুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায়, বাঙালি তখন দুভাগে বিভক্ত হয়ে যায়, মানে এবং এই তর্ক চলতেই থাকে যে উত্তম না সৌমিত্র। সৌমিত্র চট্টোপাধ্যায় তো আপনার থিয়েটার দেখেছে অনেক সৌমিত্র ক্ষেত্রে। চট্টোপাধ্যায় শুধু আমার 6টা থিয়েটার দেখেছেন, এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আমি একটা মেজর রোলে বিদেয়ী নাটকে, ইবসেনের ঘোস্ট, যেটা কৌশিক সেন ডিরেকশন দিয়েছিলেন, মানে কৌশিক সেন নিয়ে আমি চয়েস করেছি। তো সৌমিত্রদার সঙ্গে আমি অন্তত 24টা শো তে একসঙ্গে স্টেজ শেয়ার করেছি, একসঙ্গে অভিনয় করেছি। সেই সময় মানে আপনাকে দেখে, আপনার অভিনয় দেখে, মানে তিনি কি বলতেন বা সেই অভিজ্ঞতা যদি একটু বলেন। উনি আমাকে দেখে খুব মুগ্ধ হয়েছিলেন। আমার যে একটা রেট্রোস্পেক্টিভ হয়েছিল 7 দিন সুরজিৎ, সুমনের যেমন হলো, তা প্রথম হয় দেবশঙ্কর হালদারের, তারপর কৌশিক সেনরা করে ব্রাত্য বসুর, তারপরে নাট্যরঙ্গ স্বপন সেনগুপ্ত করে আমার। স্বপ্নসন্ধানী কৌশিক সেন বলেছিল স্বপ্নসন্ধানীর ব্যানারে হোক সুরজিতের রেট্রোস্পেক্টিভ, তার স্বপন সেনগুপ্ত বলেছিলেন যে নাট্যরঙ্গের নামে হবে না কেন, দলের ছেলে বলে। দলের ছেলে যদি কৃতিত্ব দেখায় তাহলে দল তাকে সম্মান দিলে আপত্তি কেন? তাকে সবসময় বাইরের দল থেকে দিতে হবে কেন? আমার দলে সুরজিৎ হয়ে উঠেছে একজন তারকা অভিনেতা, তাহলে আমি যদি তাকে সম্মান দিই তাহলে অসুবিধাটা কোথায়? বলে স্বপন সেনগুপ্ত দিয়েছিলেন 7 দিন সুরজিৎ, 3 দিন গিরিশ মঞ্চ, 3 দিন মধুসূদন মঞ্চ, 6 দিন, আর একদিন আমাকে নিয়ে আড্ডা। সঞ্চালক ছিলেন কৌশিক সেন, আর আমাকে নিয়ে আড্ডা দিয়েছিলেন বিভাস চক্রবর্তী, সুমন মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, চৈতি ঘোষাল, ব্রততী বন্দ্যোপাধ্যায়, দেবজিৎ বন্দ্যোপাধ্যায়, এরকম প্রচুর মানুষ। এই 7 দিন সুরজিৎ হয়েছিল থিয়েটারের জায়গা থেকে। সেইটাতে সৌমিত্রদার ওটা অসাধারণ লেখা আমাকে নিয়েছিল, এবং সৌমিত্রদা শের আফগানের টিনের তলোয়ার, অর্থাৎ অজিতেশ এবং উৎপল দত্তের ভূত, তারা একটা রাত্রিরে মিনার্ভা থিয়েটারে আসছে, এরকম একটা অদ্ভুত স্যাটার ধর্মী নাটক লিখেছিলাম। অজিতেশের চরিত্রে অভিনয় করেছিল দেবশঙ্কর, অর্থাৎ অজিতেশের যেটা ফেমাস অ্যাক্টিং শের আফগান, আর উৎপল দত্তের টিনের তলোয়ার, এই মিলিয়ে নাম দিয়েছিলাম শের আফগানের টিনের তলোয়ার। তা সেই নাটকটা দেখে সৌমিত্রদা পরের দিন সকালে ফেরা ছিল, যাতে দেবশঙ্কর আর সৌমিত্রদা একসঙ্গে অভিনয় করতেন। তাতে সৌমিত্রদা দেবশঙ্করকে বলেছিল যে তোমাদের নাটকটা তো ভালো লেগেছেই, আমাদের সময়কার ইতিহাস গল্পগুলো সব মুহূর্তে আমাকে আচ্ছন্ন করে ফেলছিল, কিন্তু সবচেয়ে
ভালো লেগেছে তোমাদের অভিনয়, যে অনবদ্য তুমি, আর অনবদ্য সুরজিৎকে বলো। তা আমার বোধহয় সামাও দেবশঙ্কর আমায় পরের দিন ফোন করে বললো, সৌমিত্রদাকে একটা ফোন করো। তা আমাদের ফোন করা হয়নি। তো সেই নাট্যোৎসবের পার্টিতে আমাকে দেখে হঠাৎ আমার পেটে একটা ঘুষি মেরে বললেন, এখানে একজন অভিনেতা আছে যার খুব অহংকার, সে দারুণ অভিনয় করে বলে, সে কাউকে কেয়ার টেয়ার করে না, বলে হেসে জড়িয়ে ধরলেন। এরকম প্রশংসাও করেছেন তিনি। এই 27-28 বছরের পুরো অভিনয় জীবনই বলবো আমি, যেহেতু থিয়েটার এবং ধারাবাহিক সমানভাবেই ছিল, সেটা প্রাপ্তি যদি বলি, সেই সেরা প্রাপ্তি দিয়েছেন আমাকে এইসব মহিরুহরা। হ্যাঁ, কৌশিক তার দল থেকে 98 সালেই দিয়েছে শ্যামল সেন স্মৃতি সম্মান শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে, এটা আমার কাছে বিরাট প্রাপ্তি। থিয়েটার ওয়ার্কশপ থেকে সেই নাটকের জন্যে সত্যেন মিত্র অ্যাওয়ার্ড উপহার দেন থিয়েটার ওয়ার্কশপ, অশোক মুখোপাধ্যায়, যে অ্যাওয়ার্ডটা প্রথম তারা দান করেছিলেন উৎপল দত্তকে, যে অ্যাওয়ার্ড পেয়েছেন ব্রাত্য বসু, সেই অ্যাওয়ার্ড আমি পেয়েছি বলে আমি নিজেকে কৃতজ্ঞ মনে করি। কিন্তু শ্রেষ্ঠ উপহার যদি বলেন তাহলে শঙ্খ ঘোষের আরোপ আর উদ্ভাবন গ্রন্থটা এখনো পাওয়া যাচ্ছে, ভীষণভাবেই পাওয়া যাচ্ছে। আরোপ এবং উদ্ভাবন, বাংলা থিয়েটারের এস্থেটিক্স নিয়ে লেখা একটা বই শঙ্খ ঘোষের। সেখানে তিনি 3টে চিঠি আমাকে লিখেছেন। এই 3টে চিঠি আমার কাছ থেকে চেয়ে নিয়ে প্রকাশ করেছেন, সেই চিঠিগুলো প্রকাশিত। তাতে আমার বিনোদিনী কথার গিরিশ নিয়ে, সিরাজদৌল্লা সিরাজ নিয়ে যে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন, সেটা আমার কাছে অ্যাওয়ার্ড। বুধবার আনন্দবাজার পত্রিকায় সুনীল গঙ্গোপাধ্যায় একটা কলাম বেরোতে শুরু করেছিল। সেখানে সুনীল গঙ্গোপাধ্যায় থিয়েটার নিয়ে লেখা প্রসঙ্গে লিখছেন, হ্যামলেট দেখলাম, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের অভিনয়, এই অভিনেতা যে আমাকে আরো কত মুগ্ধ করবে আমি জানি না। একটা ফোন দেখলাম শঙ্খদা, ফোনটা তুললাম, আমি তখন গিরিশ মঞ্চের স্টেজ রিহার্সালে। আমি বলুন, শঙ্খদা আপনার তো কালকে আসার কথা। বললেন, হ্যাঁ সে তো আছে, কিন্তু আজ তো তোমার রেড লেটার ডে। আমি কেন? আমি খেয়াল করতে পারিনি। সুনীল কি লিখেছে দেখেছো? তুমি আর কত মুগ্ধ করবে সুনীলকে। এইগুলো আমার কাছে প্রাপ্তি। যখন শ্রমিক বন্দ্যোপাধ্যায় লেখেন যে দেবশঙ্কর এবং সুরজিৎ এই থিয়েটারের একটা নতুন ধারা তৈরি করে দেয়, লিখিতভাবে লেখেন শ্রমিকদা, তখন সেটা আমার কাছে প্রায় সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পাওয়ার মতন। প্রাপ্তির ভান্ডার যেরকম অনেকটা, তো অপ্রাপ্তি বা আক্ষেপ রয়েছে কোনো? হ্যাঁ, আক্ষেপ তো রয়েছেই। আক্ষেপ রয়েছে। সুমন মুখোপাধ্যায়, কৌশিক সেনকে আমি স্যালুট করব। তার মতন একজন অসামান্য পরিচালক, অভিনেতা, নাট্য ব্যক্তিত্ব, পরিচালক আমাকে নিয়ে বহুবার বহু রকমভাবে 3টে নাটকে 3 রকম চরিত্রে ভাইটাল রোলে আমাকে নিয়ে অভিনয় করিয়েছেন, এর জন্য আমি কৃতজ্ঞ। সুমন মুখোপাধ্যায়ের সব পরিচালকের নির্দেশনাতেই পাঠ করেছি। দেবেশ চট্টোপাধ্যায়ের নির্দেশনায় পাঠ করেছি বিকেলে ভোরের সর্ষে ফুল, যেটা মানে সাংঘাতিক হিট নাটক, ব্রাত্যর নাটক। ওইখানে কাস্টিং ছিল ব্রাত্যর কাস্টিং, আমি ব্রাত্য বলেছিল সুরজিৎ দা করবে। প্রথম কৌশিক সেনের করার কথা ছিল, তো কৌশিক যখন করতে পারলো না সময়ের এতে, তখন বললো তাহলে একজন আছে, সুরজিৎ বন্দ্যোপাধ্যায় করবে। কিন্তু আক্ষেপ হচ্ছে সুমনের ডিরেকশনে একটা বড় চরিত্রের অভিনয়, এই লোভটা সুমনই আমায় দেখিয়েছে। মেফিস্টো তো করেছি, কিন্তু সেরকম না। সুমনের ডিরেকশনে একটা বড় চরিত্র, সুমনই আমার মধ্যরাতের চুপ কথা, যে নাটকটা এখন সবচেয়ে বেশি চলছে, মধ্যরাতের চুপ কথা নাটক 13ই এপ্রিল আছে একাডেমি অফ ফাইন আর্টসের সন্ধ্যে 6:30। প্রচুর গুণী মানুষ, সুমন মুখোপাধ্যায়, শ্রমিক বন্দ্যোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী থেকে শুরু করে শ্রীকান্ত আচার্য, দেবশ্রী রায়, মানে প্রচুর মানুষ দেখে উদ্বেল হয়েছে। মূলত সুমনের মতন পরিচালকও দেখে উদ্বেল হয়েছে। বিপ্লব বন্দ্যোপাধ্যায় দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। তো সেই মধ্যরাতের চুপ কথা দেখে সুমন বলল যে না, তোমাকে নিয়ে অনেক বড় কাজ করার তোমার বাকি আছে। সেই একটা আক্ষেপ আছে যে এখনো তো হলো না সেই বড় কাজটা করা। আর অতি উত্তমে অভিনয় দেখে সৃজিত মুখার্জি আমাকে বলেছেন যে তোমাকে একটা ছবিতে ভাইটাল রোলে দেব, যদি না দেয় আক্ষেপ, যদি দেয় তাহলে আনন্দ।
তো এখন অভিনয় করার অনেক বাসনা, এখনো খিদেটা প্রচুর রয়ে গেছে। আর একটা মনে হয়েছে যে আমাকে যেরকম প্রশংসা আমি পেয়েছি বা লোকের কাছ থেকে, মানে দর্শক তো আয়না, তার আয়নাতে দেখতে পাই যে আমায় কেমন লাগছে, তা বোঝা যায় না। সেই দর্শকের আয়না থেকে যে বুঝতে পেরেছি, কৃতি দর্শক, গুণী দর্শক, তারা যেভাবে বলেছে তোমার প্রতিভার, আমার প্রতিভার কথা, এখনো যেন যে নামটা আমার হওয়ার কথা, যে খ্যাতিটা পাওয়ার কথা, সেটা যেন এখনো পেলাম না। এই জীবনে বোধহয় পাবো না। ওটা বোধহয় একটা লাক ফ্যাক্টর, ওটা ভীষণভাবে লাক ফ্যাক্টর। ওটার জন্য যে সবসময় কোয়ালিটি নির্ভর করে তা না। আমি তখন কৌশিক সেনের বাবার দিকে তাকাই। শ্যামল সেনের মতন অভিনেতা নাম পড়া উচিত শম্ভু মিত্র, উৎপল দত্ত, অজিতের শ্যামল সেন। কিন্তু শ্যামল সেনকে এখন মানুষ চেনে, কৌশিক সেন ওই শ্যামল সেন স্মৃতি সম্মান দেয় সেই অর্থে। তার মতন অভিনেতাকেও তো অনেকে চেনে না। তো প্রতিভাই কি সব? এটা তার ছিল না। আমার তো তবু কিছু আছে, আমার একটা রেট্রোস্পেক্টিভ হয়েছে, তা তো কিছুই হয়নি।